আকাশবাণী কলকাতা। স্থানীয় সংবাদ পড়ছে ধৃতি সেন শর্মা। বিশেষ খবর হলো, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের বরাদ্দ নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পরেই কেন্দ্র আজ পশ্চিমবঙ্গের জন্য বকেয়া করের অতিরিক্ত কিস্তি বাবদ ৫,৪৮৮ কোটি ৮৮ লক্ষ টাকা দিয়েছে। মহার্ঘ ভাতার দাবিতে রাজ্য সরকারি কর্মচারীরা আগামীকাল বিকেল পর্যন্ত নবান্নের সামনে ধর্ণা কর্মসূচি চালিয়ে যেতে পারবেন বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে। কলকাতা হাইকোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে গেছে। লোকসভায় নিরাপত্তা লঙ্ঘনের মতো ঘটনা এ রাজ্যের বিধানসভায় যাতে কোনোভাবেই না ঘটে, শাসক ও বিরোধী পক্ষের সকলকে সেদিকে নজরে রাখতে হবে বলে অধ্যক্ষ মন্তব্য করেছেন। এ রাজ্যে আরো ৫ জন করোনা আক্রান্তের খোঁজ মিলেছে। আইএসএল ফুটবলের ম্যাচে ইস্টবেঙ্গল আজ ওড়িশা এফসির মুখোমুখি হচ্ছে। আসছি বিস্তারিত খবরে। আসন্ন বড়দিন ও নতুন বছরের আগে কেন্দ্র রাজ্যগুলিকে দেয় করের অতিরিক্ত কিস্তি বাবদ ৭২,৯৬১ কোটি টাকা দিয়েছে। এর মধ্যে আছে পশ্চিমবঙ্গের ৫,৪৮৮ কোটি ৮৮ লক্ষ টাকা। উৎসবের মরশুমে রাজ্যগুলি যাতে বিভিন্ন সামাজিক কল্যাণমূলক কর্মসূচি ও পরিকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ করতে পারে, সেই জন্যই এই টাকা দেওয়া হলো। অর্থমন্ত্রকের এক বিবৃতিতে জানানো হয়েছে, আগামী বছর ১০ই জানুয়ারি রাজ্যগুলিকে কেন্দ্রের কর বাবদ যে কিস্তি দেওয়ার কথা, এটি তার অতিরিক্ত। এর আগে এ মাসের ১১ তারিখেও কেন্দ্র কর বাবদ ৭২,০৯৬ কোটি টাকা রাজ্যগুলিকে দেয়। উল্লেখ্য, ১০০ দিনের কাজ আবাস যোজনার মতো প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বৈঠকের পরেই রাজ্যের জন্য কেন্দ্র এই অর্থ বরাদ্দ করল। রাজ্যের অর্থ প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য অবশ্য বলেছেন, এর মধ্যে নতুনত্ব কিছুই নেই। কর বাবদ রাজ্যের যে পাওনা, তার অতিরিক্ত কিস্তি হিসেবেই এই অর্থ দেওয়া হয়েছে। মহার্ঘ ভাতার দাবিতে আন্দোলনরত রাজ্য সরকারি কর্মচারীরা নবান্নের সামনে ধর্ণা কর্মসূচি আগামীকাল বিকেল পর্যন্ত চালাতে পারবেন বলে কলকাতা হাইকোর্ট জানিয়েছে। এর আগে বিচারপতি রাজশেখর মাথা নির্দেশ দিয়েছিলেন, নবান্ন বাসস্ট্যান্ডের শর্ত সাপেক্ষে ৭২ ঘণ্টা ধর্ণায় বসতে পারবেন আন্দোলনকারীরা। সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে রাজ্য সরকার ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হলে মুখ্যমন্ত্রী মহার্ঘ ভাতা বৃদ্ধির ঘোষণা করলেও কেন এই আন্দোলন তা জানতে চান প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম। পরে অবশ্য ডিভিশন বেঞ্চ নির্দেশ দিয়েছে, নবান্ন বাসস্ট্যান্ডে ৪৮ ঘণ্টা এই ধর্ণা করা যাবে। এদিকে আদালতের অনুমতিতে নবান্ন সংলগ্ন বাসস্ট্যান্ডে আন্দোলনকারীদের প্রথম দিনের কর্মসূচিকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়ায়। ভোরবেলাতেই নবান্ন চত্বরে ধর্ণায় বসা নিয়ে পুলিশের সঙ্গে তারা বচসায় জড়ান। পুলিশ প্রথমে ব্যারিকেড দিয়ে আন্দোলনকারীদের আটকানোর চেষ্টা করে। বাধা পেয়ে নবান্নের সামনে রাস্তাতেই তারা বসে পড়েন। তাদের উঠে যাওয়ার জন্য জোর করতে থাকে পুলিশ। বাদানুবাদও শুরু হয়। বেলা ৩টের পর আদালতের নির্দেশ পেয়ে নির্দিষ্ট স্থানে ধর্ণা শুরু করেন আন্দোলনকারীরা। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি রাজ্য সরকারি কর্মীদের জন্য ৪% ডিএ ঘোষণার পরেও রাজ্য সরকারি কর্মচারীদের সংগঠন সংগ্রামী যৌথ মঞ্চ মহার্ঘ ভাতার দাবি থেকে সরে আসবে না বলে স্পষ্ট জানিয়েছে। এদিকে পুরো খবরে আজ এই বিষয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করে কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম বলেন, যৌথ মঞ্চের পক্ষ থেকে এ ব্যাপারে একতরফাভাবে বলা হচ্ছে, তারা নাটক করছেন বলেও তার দাবি। ফিরহাদ আরো বলেন, পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের কর্মচারীদের জন্য যে রিটায়ারমেন্ট গ্যারান্টি দিয়ে থাকেন, অন্য কোনো জায়গায় তা দেওয়া হয় না। বেশিরভাগ রাজ্য সরকারের কর্মীরাই যথাযথ কাজ করছেন বলে উল্লেখ করে তিনি এই প্রসঙ্গে পুরসভার কর্মচারীদের ভালো কাজেরও প্রশংসা করেন। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আজ আন্দোলনরত এসএসসি চাকরি প্রার্থীদের সঙ্গে বৈঠকে বসেন। আজকের বৈঠকের কথা আগেই ঘোষণা করা হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্টে মামলা পিছিয়ে যাওয়ায় বৈঠক হবে কিনা সে নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়। শিক্ষামন্ত্রী অবশ্য জানান, নির্ধারিত দিনেই বৈঠক হবে। এদিকে আজকের বৈঠকেও এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চ নবম দ্বাদশের কোনো প্রতিনিধির অংশগ্রহণের সুযোগ দেওয়া হয়নি বলে মঞ্চের স্টেট কোঅর্ডিনেটর সুদীপ মণ্ডল অভিযোগ করেন। তিনি বলেন, গান্ধী মূর্তির পাদদেশে এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চের ব্যানারে পরিচালিত নবম থেকে দ্বাদশের বঞ্চিত চাকরি প্রার্থীদের ধর্ণা আজকে ১,০১৩ দিন অতিক্রম করল। ২০১৯ সালে কলকাতার প্রেস ক্লাবের সামনে একমাত্র এসএসসি যুব ছাত্র অধিকার মঞ্চের ব্যানারে নবম দশমের বঞ্চিত চাকরি প্রার্থীদের একাংশ ২৯ দিনের অনশন করেছিলেন। সেই অনশন মঞ্চে মুখ্যমন্ত্রী এবং তৎকালীন শিক্ষামন্ত্রী গিয়ে সরাসরি অনশনরত চাকরি প্রার্থীদের সামনে দাঁড়িয়ে মেধা তালিকাভুক্ত সমস্ত চাকরি প্রার্থীকে নিয়োগের আশ্বাসও দেন। অথচ সেই মঞ্চের কোনো প্রতিনিধি আজকের বৈঠকে অংশগ্রহণের সুযোগ পেলেন না।
লিপস অ্যান্ড বাউন্ড সংস্থার সিইও তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সম্পত্তি সংক্রান্ত মামলার শুনানি পিছিয়ে গেল কলকাতা হাইকোর্টে। অভিষেকের রায়ের উৎস নিয়ে মুখপান্ত খামের রিপোর্ট জমা দিয়েছিল এনফোর্সমেন্ট নির্দেশালয়। বিচারপতি অমৃতা সিনহা জানিয়েছিলেন ওই রিপোর্ট খতিয়ে দেখে পরবর্তী নির্দেশ দেওয়া হবে। আজই মামলার শুনানি হওয়ার কথা থাকলেও দ্বিতীয়ার্ধে বিচারপতি এজলাসে বসেননি। এরপর বড়দিনের ছুটি মিটে গেলে আদালত খুলবে। উল্লেখ্য, আদালতের নির্দেশে তার রায়ের বিস্তারিত তথ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের কাছে জমা দিয়েছিলেন অভিষেক। লোকসভায় নিরাপত্তা লঙ্ঘনের মতো ঘটনা এ রাজ্যের বিধানসভায় যাতে কোনোভাবেই না ঘটে, শাসক ও বিরোধী পক্ষ সকলকেই সেদিকে কড়া নজর রাখতে হবে বলে অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন। তিনি আজ বিধানসভা ভবনে বার্ষিক পুষ্প প্রদর্শনীর উদ্বোধন করে বলেন, লোকসভার এই ঘটনার পর বিধানসভার নিরাপত্তা আরো জোরদার করতে হয়েছে। লোকসভার মতো ঘটনা সেটা যেন পশ্চিমবঙ্গ বিধানসভায় না হয়, এটা আমাদের সবাইকে দেখতে হবে। সরকার পক্ষের বিধায়ক বা বিরোধী পক্ষ সবাইকে নিয়ে বিধানসভা সুচারুরূপে চলতে গেলে পরে সবার সহযোগিতা দরকার, এবং আমি প্রত্যাশা করি তাদের সহযোগিতা নিয়ে আমাদের এখানকার নিরাপত্তা যেরকম থাকবে, সেই সঙ্গে সঙ্গে অত্যন্ত উৎকৃষ্ট আলোচনা বিধানসভায় হবে। লোকসভার মধ্যে শুধুমাত্র অ্যাডজর্নমেন্ট করে লোকসভা শেষ হবে, এটা যেন আমাদের বিধানসভায় না হয়, এটাই আমাদের পরম্পরা। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। দেশের অন্যান্য রাজ্যের পাশাপাশি এ রাজ্যেও বেশ কয়েকজন করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। কলকাতায় আজ নতুন করে আরো 5 জন আক্রান্তের খোঁজ পাওয়া গেছে। এই নিয়ে গত দুদিনে 6 মাসের এক শিশু সহ 8 জনের রিপোর্ট পজিটিভ এলো। 6 মাসের শিশুটি মেডিকেল কলেজে ভর্তি, বাকি 7 জনের চিকিৎসা চলেছে বিভিন্ন বেসরকারি হাসপাতালে। স্বাস্থ্য দপ্তর সূত্রে জানা গেছে, ঢাকুরিয়ার বেসরকারি হাসপাতালে কোভিড পরীক্ষা করিয়েছিলেন 4 জন, তাদের সকলেরই রিপোর্ট পজিটিভ এসেছে। এদের মধ্যে 2 জন একই পরিবারের সদস্য, এরা প্রত্যেকেই বাড়িতে আইসোলেশনে রয়েছেন। দক্ষিণ কলকাতার অন্য একটি বেসরকারি হাসপাতালেও চিকিৎসাধীন 2 রোগীর দেহে করোনার ভাইরাস মিলেছে। এদের মধ্যে একজন ভবানীপুর এবং অন্যজন মিডলটন রোয়ের বাসিন্দা। এছাড়া আলিপুরের একটি বেসরকারি হাসপাতালে করোনার সংক্রমণ নিয়ে ভর্তি রয়েছেন বেহালার বাসিন্দা 58 বছরের এক ব্যক্তি। এই 8 জনের দেহে করোনার নতুন প্রজাতি JN1 রয়েছে কিনা তা জানতে এদের জেনোম সিকোয়েন্সিং করতে বলেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এদিকে কলকাতা সহ রাজ্যে এখনো পর্যন্ত কোভিড নিয়ে সেরকম উদ্বেগের কোনো কারণ নেই বলে রাজ্যের পুর নগর উন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম মন্তব্য করেছেন। পুর ভবনে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, কলকাতা পুরসভা এলাকার স্বাস্থ্য কেন্দ্রগুলিতে কোভিড পরীক্ষার ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া বড় ভিত্তিক কেন্দ্রগুলিতেও থাকছে RT-PCR ও র্যাপিড অ্যান্টিজেন টেস্টের ব্যবস্থা। সতর্ক আছে, কিন্তু এখনো আমরা সেই রকম কিছু কেস পাই। যদি আমাদের হেলথ ডিপার্টমেন্ট বলে কাল থেকে যে আবার চালু করে দাও, যা বার্তা দেবে সেটা আমরা টাওয়ার গ্রুপ চিটফান্ড মামলার তদন্তে জাদু সম্রাট পিসি সরকার জুনিয়রকে আজ ইডি সিজিও কমপ্লেক্সে তলব করে। তাদের তলবে তিনি হাজিরা দেন। কয়েকদিন আগে টাওয়ার গ্রুপ কর্তা রমেন্দ্র চ্যাটার্জিকেও হেফাজতে নেয় ইডি। তারপরে এই চিটফান্ড মামলায় জাদু সম্রাট জুনিয়র পিসি সরকারের নাম উঠে আসে। তৃণমূল কংগ্রেস কর্মী ভিকি যাদব খুনের ঘটনায় ধৃত সাংসদ অর্জুন সিং এর ভাইপো সঞ্জিত সিং ওরফে পাপ্পুকে 5 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়েছে। তাকে আজ ব্যারাকপুর মহকুমা আদালতে তোলা হলে বিচারক এই নির্দেশ দেন। এদিকে এই গ্রেপ্তারের প্রতিবাদে স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীদের একাংশ আজ জগদ্দল মজদুর ভবনের সামনে বিক্ষোভ দেখায়। কোনো প্রমাণ ছাড়াই শুধুমাত্র জগদ্দলের বিধায়ক সোমনাথ সাহেবের নির্দেশে পুলিশ পাপ্পুকে গ্রেপ্তার করেছে বলে তাদের অভিযোগ। মালদার ইংরেজ বাজারের সুস্থানী মোড় এলাকায় দুপুরে এক ব্যবসায়ীকে লক্ষ্য করে গুলি চালনার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। অজ্ঞাত পরিচয় এক দুষ্কৃতী মোটর বাইকে চেপে এসে শফিকুল ইসলাম নামে ওই ব্যবসায়ীকে গুলি করে পালায়। সুজাপুরের বাসিন্দা শফিকুল আশঙ্কাজনক অবস্থায় মালদার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আজ সাঁওতালি ভাষা দিবস। 20 বছর আগে আজকের দিনে সাঁওতালি ভাষাকে ভারতীয় সংবিধানের স্বীকৃত ভাষা হিসেবে গ্রহণ করা হয়। এই দিনটিকে স্মরণে রেখে ঝাড়গ্রাম জেলার বেতকুন্দ্রি ময়দানে 20তম সাঁওতালি ভাষা দিবস উদযাপন করা হয়। পুরুলিয়া জেলায় মালবাজার মানভূম মহাবিদ্যালয় সাঁওতালি বিভাগের উদ্যোগে এ নিয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। আদিবাসী ছাত্রছাত্রীদের শিক্ষার উন্নয়নের জন্য সারা দেশে 740টি একলব্য মডেল রেসিডেন্সিয়াল স্কুল চালু করার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকারের আদিবাসী উন্নয়ন মন্ত্রী অর্জুন মুন্ডা আজ ঝাড়গ্রামের বেতকুন্দ্রি ময়দানে বলেন, শিশুদের ভিতরে আমরা 10,000 টিচার অ্যাপয়েন্টমেন্ট করছি। 38,000 টিচার অ্যাপয়েন্টমেন্ট করার আমাদের লক্ষ্য আছে। রাজ্য যেন স্ক্রিনিং এর কাজ স্টার্ট করে যাতে আমাদের স্টুডেন্ট এখানে অ্যাডমিশন।
পশ্চিমবঙ্গকে বেশি ধ্যান রাখতে হবে ট্রাইবাল এরিয়া এবং এই এরিয়ার ডেভেলপমেন্ট জন্য যে টাকাগুলো আমরা দিচ্ছি ওই টাকা যেন এখানে লোকের জন্য ভালোভাবে ইউজফুল হোক এবং ভালোভাবে যোজনা এখানে স্টার্ট। আইএসএল ফুটবলের ম্যাচে আজ ইস্ট বেঙ্গল ওড়িশা এফসির মুখোমুখি হচ্ছে। সল্টলেকে যুব ভারতী ক্রীড়াঙ্গনে খেলা শুরু রাত 8টায়। ইস্ট বেঙ্গল মাঠে আগামীকাল প্রথমবারের জন্য ইন্ডিয়ান ওমেন লিগের আসর বসছে। আগামীকালের ম্যাচে ইস্ট বেঙ্গল এফসি ও মাদুরাই সেতু এফসি মুখোমুখি হবে। খেলা শুরু দুপুর 1:30টায়। স্থানীয় সংবাদ শেষ হলো।